আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া তাবাসসুম তানিশা, পড়াশোনা করছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। আপনাদেরকে জয়কলি পাবলিকেশন থেকে যে আয়োজিত অ্যাগ্রি র্যাপিড কুইজ সেগমেন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমাকে দেখা যাচ্ছে কিনা এবং সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা আপনারা সবাই একটু বলে দেন। আর অবশ্যই লাইভটা শেয়ার করে দেন, আপনার বন্ধুদের মেনশন করে দেন। সেগমেন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা পড়ব জুলজি চ্যাপ্টার 2 অ্যান্ড 5। চ্যাপ্টার 2 খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং খুবই বড় একটা চ্যাপ্টার। আপনারা সবাই আপনাদের বন্ধুদের মেনশন করে দিন আর লাইভটা শেয়ার করে দিন। আমাকে বলুন যে আমাকে ভালো করে শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করছি। আচ্ছা, আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে ঘাসফড়িংয়ের রূপান্তর কোন ধরনের, যেটা হচ্ছে এগ্রিকালচার। যেটা আসছে এগ্রিকালচার 23-24, মানে আমার সেশনে। এটা আপনারা, ওয়ালাইকুম আসসালাম মুন্নি। ওকে, ঠিক আছে, এটা আপনারা সবাই জানেন। এখন এখানে আপনাদের আপনারা কনফিউজ হতে পারেন যে এটা তো দুইটা আনসার দেওয়া, দুইটা আনসার দেওয়া, একটা অসম্পূর্ণ রূপান্তর আর হেমি মেটাবোলাস। হ্যাঁ, এটা গত বছর একটা ভুল হয়ে গিয়েছিল। এটা আপনাদের এই জন্যই দেওয়া। আমি যখন এটা আমার ফার্স্ট কোয়েশ্চেন ছিল, আমার সেটে ফার্স্ট কোয়েশ্চেনটা এটা ছিল। এই ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে আমি পুরো কনফিউজ হয়ে গেছি যে আমি কি দিব, যে অসম্পূর্ণ রূপান্তর দিব নাকি হেমি মেটাবোলাস দিব। পরে এই আনসারটা এই কোয়েশ্চেনের আনসার আমি সবার শেষে করেছিলাম। অনেক চিন্তা ভাবনা করে পরে ভাবলাম যে যেহেতু অসম্পূর্ণ রূপান্তরটা আগে দেওয়া আর হেমি মেটাবোলাসটা পরে দেওয়া, তো আমি অসম্পূর্ণ রূপান্তরটাই আগে দিই। তার মধ্যে আবার আমি আপনাদের কোন একটা বইয়ে নাকি কোন একটা কোয়েশ্চেনে, আমি কোথাও একটা পরীক্ষা দিতে যাই, এই কোয়েশ্চেনটা পেয়েছিলাম যে অসম্পূর্ণ রূপান্তর হেমি মেটাবোলাস। পরে যখন আমি অসম্পূর্ণ রূপান্তর আনসার করেছিলাম, ওরা আমাকে রাইট দিয়েছিল। তা আসলে জানি না এখানে কি হয়েছে আসলে, তো তা তো জানি না। তবে আমাদের এখনকার যে বইগুলো সবগুলোতে দুইটা আনসারই কারেক্ট করে দেওয়া। আচ্ছা, কোন প্রাণীর স্বাভাবিক মৃত্যু নেই? এটা আমি আপনাদের 30 সেকেন্ড সময় দিলাম, তাতে আনসার করে দেন। ঠিক আছে, ঠিক আছে, মহিদুল ইসলাম সবার প্রথমে আনসার করে ফেলছেন। ঠিক আছে, এটা সবাই জানে, তাই না? হাইড্রার কোনো স্বাভাবিক মৃত্যু নেই। হাইড্রাকে আমরা যতই কাটি, এটা সেই জায়গা থেকে আবার নতুনভাবে নতুনভাবে জন্মাবে, পুনরুৎপত্তি ক্ষমতা প্রচণ্ড হাইড্রার। আচ্ছা, এখানে একটা কথা, আচ্ছা, কোনটি রুই মাছের স্পর্শ ইন্দ্রিয়ের কাজ করে থাকে? এটাও আমার বছরের কোয়েশ্চেন, এগ্রি ক্লাসটা 23-24। বলুন, কোনটি রুই মাছের স্পর্শ ইন্দ্রিয়ের কাজ করে? আচ্ছা, 2 শেষ, এখন আমরা 3-এ চলে আসছি। আপনারা এটা আনসার দিয়ে দেন। আচ্ছা, কোনটি রুই মাছের স্পর্শ ইন্দ্রিয়ের কাজ করে থাকে? এটা হবে পার্শ্বীয় রেখা। পার্শ্বীয় রেখা, হ্যাঁ,
রুই মাছের হচ্ছে দুই পাশে সারি আকারে অনেকগুলো ছিদ্র থাকে, ছিদ্রগুলোকে হচ্ছে মানে ছিদ্রগুলো মিলিত হয়েছে একটা পার্শ্বীয় রেখা, মানে ছিদ্রগুলো একসাথে যেরকম হয় না যে ফোটা 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 ফোটা, আচ্ছা আমারটা ভুল হয়ে গেছে, যেরকম হয় না যে একটা দুইটা তিনটা মানে একসাথে এরকম অনেকগুলো ছোট ছোট ফোটা ফোটা যদি একসাথে হয় যে এরকম একটা রেখা হয়েছে, এটা হচ্ছে পার্শ্বীয় রেখা। তো ওই পার্শ্বীয় রেখা কতগুলো আছে মানে বাহ্যিক দিক থেকে যদি আমরা দেখি তাহলে পার্শ্বীয় রুই মাছের পার্শ্বীয় রেখা আছে আপনার কতগুলো আছে, 41 থেকে 42টা পার্শ্বীয় রেখা আছে, 41 থেকে 42টা পার্শ্বীয় রেখা আছে যেগুলো হচ্ছে বাহ্যিক দিক থেকে, বাহ্যিক দিক থেকে দেখে বোঝা যায়, বাহ্যিক দিক থেকে মনে হয় এখানে হচ্ছে 41 থেকে 42টি পার্শ্বীয় রেখা আছে। তো এগুলো কী করবে, এই পার্শ্বীয় রেখাটা উৎপত্তি হয়, পার্শ্বীয় রেখাটা হচ্ছে উৎপত্তি হয় একটা সংবেদী অঙ্গ থেকে, যেটা হচ্ছে আপনার নিউরোমোস্ট। যেটা হচ্ছে নিউরোমোস্ট নামক একটা সংবেদী অঙ্গ থেকে এটা হচ্ছে পার্শ্বীয় রেখাটা উৎপত্তি হয়, যেটা হচ্ছে আপনাদের হচ্ছে রুই মাছের ওই যে গুণাগুণ, তারপর হচ্ছে গতি, এগুলো হচ্ছে তারা হচ্ছে মানে ধরে রাখে আর কি, মানে নিয়ন্ত্রণ করে রুই মাছের গুণাগুণ, তাপ, তারপর হচ্ছে গতি, এটা হচ্ছে এরা নিয়ন্ত্রণ করে থাকে নিউরোমোস্ট। ঠিক আছে, আপনারা সবাই 4-এ চলে গেছেন? হ্যাঁ 3AC। তারপর কোন প্রাণীর রক্ত সংবহনতন্ত্র মুক্ত? সবাই এটার উত্তর দিয়ে দিচ্ছেন যে ঘাসফড়িং। ওকে, ঘাসফড়িং কোন পর্বের প্রাণী? ঘাসফড়িং বলুন। ঘাসফড়িং হচ্ছে আপনার আর্থ্রোপোডা। ঘাসফড়িং হচ্ছে আর্থ্রোপোডা। তো আমরা জানি যে মুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যায় সে 2টা পর্বের প্রাণীতে। এখানে তো একটা কথা আমরা বলেই দিলাম যে আমরা তো জানা কথাটা, আর্থ্রোপোডা হচ্ছে ঘাসফড়িং হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী একটা। এখন আপনারা আমাকে বলেন যে আর কোন পর্বে মুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যায়? চ্যাপ্টার 1-এ খুব ভালো করে আপনারা পড়ে এসেছেন এটা। এটা আবার রিভাইসের জন্য, যদি ভুলে গিয়ে থাকেন সমস্যা নেই, আমি আপনাদের বলবো, কিন্তু যারা জানেন তারা একটু বলে দেন যে কোন প্রাণীর রক্ত সংবহন তন্ত্র হচ্ছে মুক্ত। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার মোলাস্কা। মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায় হচ্ছে মোলাস্কাতে আর হচ্ছে আর্থ্রোপোডাতে, এই দুইটাতে হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। আচ্ছা, আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। যে ঘাসফড়িংয়ের দৈহিক বৃদ্ধির জন্য বারবার খোলস বদলানোর প্রক্রিয়ার নাম কি? বারবার খোলস বদলানোর প্রক্রিয়ার নাম কি বলুন। আলাউদ্দিন মেহমেদ পরিফেরা ভাই, পরিফেরা হচ্ছে একটা ছিদ্রার প্রাণী, এখানে এটা হবে না। মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় হচ্ছে আপনার মুক্ত সংবহনতন্ত্র হচ্ছে আর্থ্রোপোডার মোলাস্কাতে হচ্ছে পর্বের প্রাণীদের হচ্ছে মুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যায়। এখানে বলেন যে ঘাসফড়িংয়ের দৈহিক বৃদ্ধির জন্য বারবার খোলস
বদলানোর প্রক্রিয়ার নাম। হ্যাঁ, এটারও দুইটা আনসার, একটা হচ্ছে একডাইসিস আর একটা হচ্ছে মোল্টিং। হ্যাঁ, একটা হচ্ছে একডাইসিস, এটা হচ্ছে মোল্টিং। এখন এই টাইপের কোয়েশ্চেন আপনাদের দেওয়ার মানে হচ্ছে, যখন কোয়েশ্চেন মানে হচ্ছে পরীক্ষার হলে দেখবেন যে আপনারা মানে একটা কোয়েশ্চেনের আনসার দুইটা হচ্ছে, একটুও মানে নার্ভাস হবেন না, যে কোনো একটা দিয়ে দেবেন। তবে আমার কাছে মনে হয় যেটা ফার্স্ট মানে যেটা অপশন হিসেবে যেটা ফার্স্ট আছে, যেমন হচ্ছে এখানে একডাইসিস, আপনারা দুইটা তো আর আনসার করতে পারবেন না, সে তো একটা দিলেই হয়ে যাবে আমার জানা মতে। কিন্তু একডাইসিসটা মানে ফার্স্টে যেটা থাকবে সেটা দেওয়াটা বেশি বেটার, মানে হচ্ছে নিরাপদ আর কি, নিরাপদ যে একডাইসিসটা। যেমন তখন ছিল আমার হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর, আর এখানে ছিল যে হেমিমেটাবোলাস, তো আমি দিয়েছিলাম অসম্পূর্ণ রূপান্তর, কারণ এটা মানে অপশন হিসেবে বিতে ছিল, বি অপশনে যেহেতু আগে, সেহেতু আমি তখন অসম্পূর্ণ রূপান্তরটা দিয়েছিলাম আগে। কিন্তু এটা আমার কিন্তু হেমিমেটাবোলাসও হয়ে থাকে, এখানেও একডাইসিস এবং মোল্টিং দুইটাই হয়, কিন্তু আপনারা মানে হচ্ছে একটাই যেহেতু দাগাইতে হবে, তো যেটা ফার্স্টের দিকে থাকবে সেটা দেখবেন। আমি তো শুধু এই কোয়েশ্চেনের কথা বলছি, যে কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি আপনাদের মানে এটা বোঝানোর জন্য এই দুইটা কোয়েশ্চেন দিয়েছি যে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু হয়। হ্যাঁ, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু হয়, আপনারা যখন এই টাইপের কোয়েশ্চেন দেখবেন একদমই নার্ভাস ফিল করবেন না। আচ্ছা, মাছ পানি নিচে শ্বাস নিতে তার শরীরে কোন অংশ ব্যবহার করে? মাছের ফুলকা, মাছের তো আর ফুসফুস নেই, মাছের পাখনা দিয়ে তো মাছ হচ্ছে শ্বাস নেয় না, আর হচ্ছে হৃৎপিণ্ড, তাই না? হৃৎপিণ্ড, তো এটা হচ্ছে মাছের ফুলকা। এটার ব্যাখ্যা করলাম না, আমরা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোন অবস্থায় হাইড্রা সিস্ট তৈরি করে? এটা বলুন কোন অবস্থায় হাইড্রা সিস্ট তৈরি করে? আচ্ছা, ভ্রূণের পরিস্ফুটনকালে। এই যে এই কোয়েশ্চেনের আপনারা সবাই হচ্ছে ভুল উত্তর দিচ্ছেন। হাইড্রা কোন অবস্থায় সিস্ট তৈরি করে? এটা হবে ভ্রূণের পরিস্ফুটনকালে। আমি এটা বলি যে ফার্স্টে হচ্ছে ক্লিভেজ হয়, তাই না? ক্লিভেজের পরের দশা হচ্ছে ব্লাস্টুলা। ব্লাস্টুলার পরে হয় হচ্ছে গ্যাস্ট্রুলা। এই যে এইটুকু তো মনে হয় আপনারা সবাই জানেনই, যে ফার্স্টে মানে ভ্রূণ পরিস্ফুটনের পর হচ্ছে ফার্স্টে হয় ক্লিভেজ হয়। ক্লিভেজ মানে তো আপনারা জানেন, ক্লিভেজ মানে হচ্ছে বিভাজিত হওয়া, কোষ বিভাজিত হয়ে কি করে ব্লাস্টুলা দশায় আসে। ব্লাস্টুলা দশার পর আসে হচ্ছে গ্যাস্ট্রুলা পর্যায়ে। এই গ্যাস্ট্রুলা পর্যায়ে হচ্ছে এখানে হচ্ছে সিস্টটা তৈরি হয়। এই পর্যায়ে হচ্ছে এই গ্যাস্ট্রুলা পর্যায়ে হচ্ছে
সিস্ট তৈরি হয়। তাইলে কোন অবস্থায় হাইড্রা সিস্ট তৈরি করে? ভ্রূণের পরিস্ফুটনকালে, না প্রতিকূল পরিবেশে, না যৌন প্রজননের সময়ও না, অযৌন প্রজননের সময় না, ভ্রূণ পরিস্ফুটনকালে। ভ্রূণ পরিস্ফুটন হয় প্রজননের মানে জননের মাধ্যমে, তাই না? কিন্তু এখানে যেহেতু ভ্রূণ পরিস্ফুটন মানে বলে দেওয়া আছে, সেজন্য এখানে হবে ভ্রূণ পরিস্ফুটনকালে। আচ্ছা, মিথজীবিতার উদাহরণ কোনটি? সবুজ হাইড্রা, জুক্লোরেলা। হ্যাঁ, ওই আর কি, ক্লিভেজের পর মরুলা হয়। তারপর হচ্ছে ব্লাস্টুলা, তারপর হচ্ছে গ্যাস্ট্রুলা। আমার মেইন মানে এখানে মেইন কথাটা হচ্ছে গ্যাস্ট্রুলা পর্যায়ে সিস্ট তৈরি হয়, এই জন্য এটা ভ্রূণ পরিস্ফুটনকালে এটার আনসার হবে। ঠিক আছে, আর্থ্রোপোডা দেহ গহ্বরকে কি বলা হয়? দেখুন, এটা হচ্ছে বাউ 18-19-20 সালে এসেছে, বাউ 18-19-20 সালে। এটা সবাই একটু বলে দেন। এটা একটু সবাই বলে দেন। হিমোসিল, হিমোসিল। আচ্ছা, গ্যাস্ট্রোভাস্কুলার কাদের দেখা যায়? গ্যাস্ট্রোভাস্কুলার দেখা যায় হচ্ছে হাইড্রাদের। আর সিলম তো আপনারা জানেনই। আচ্ছা, কোন ঋতুতে হাইড্রার যৌন প্রজনন ঘটে? কোন ঋতুতে ঘটে হাইড্রা প্রজনন? আচ্ছা, এটা সবাই জানে, শীতে। শীতে হয়, শীতে হচ্ছে হাইড্রার যৌন প্রজনন হয়ে থাকে। এটা খুবই ছোট একটা কোয়েশ্চেন, মানে মনে হয় যে ছোট, কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে ভুলে মানে কনফিউজিং একটা কোয়েশ্চেন, এটা খুবই ভুলে মানে আমিও তো তোমাকে ভুলে যেতাম যে এই টাইপের কোয়েশ্চেনগুলো। যৌন প্রজনন কোন ঋতুতে কোনটার যৌন প্রজনন হয়, কোন ঋতুতে ওইটা হয়, কোন ঋতুতে ওইটার এটা হয়, এই জিনিসগুলো হচ্ছে আমার বেশি প্যাচ লাগবে। এই জন্য আপনাদের বলতেছি যে এইটাই মানে এই টাইপের কোয়েশ্চেনগুলো একটু মনে রাখবেন যে কোন ঋতুতে হাইড্রা যৌন প্রজনন ঘটে। আচ্ছা, এখানে আপনাদের বলে রাখি, আপনারা তো হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস করছেন কিনা আমি জানি না, কিন্তু যদি করে থাকেন তাহলে দেখতে পারবেন যে বিগত বছরগুলোতে আমি যদি শুধু বিগত 5 বছরে কৃষিগুচ্ছের শুধুমাত্র কৃষিগুচ্ছের প্রশ্ন দেখি, তাহলে দেখতে পাবো যে হাইড্রা থেকে কিন্তু বেশি কোয়েশ্চেন হাইড্রা থেকে বেশি কোয়েশ্চেন হয়ে আসছে। আর যদি এবার যেহেতু বাকৃবি কোয়েশ্চেন করবে, তাহলে বাকৃবিতে যদি আমি যাই তাহলেও দেখলাম যে বাকৃবিও হচ্ছে হাইড্রা থেকে বেশি এবার কোয়েশ্চেন করেছে। তো এটা কিন্তু আমাদের জন্য একটা হিন্ট যে যদি অধ্যায় 2 থেকে কোনো কোয়েশ্চেন এসে থাকে তাহলে অবশ্যই হাইড্রা থেকে একটা বা দুইটা কোয়েশ্চেন আপনারা পাবেনই। আর এটা আমি আপনাদের শিওর হয়ে বলতে পারি যে আজকের ক্লাসে যতগুলো কোয়েশ্চেন করাবো ওখান থেকে যদি এই অধ্যায় থেকে কোয়েশ্চেন হয়, আর এই অধ্যায় থেকে কোয়েশ্চেন হবে, সেটা হচ্ছে মানে একেবারে জানা কথা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আর খুবই বড় একটা অধ্যায়। তাহলে যদি এখান থেকে কোয়েশ্চেন হয় আর আজকের ক্লাস থেকে আপনারা যে কোনো দুইটা কোয়েশ্চেন কমন পাবেনই, কারণ এমনভাবে কোয়েশ্চেনগুলো আপনাদের দেওয়া হয়েছে যে পুরো চ্যাপ্টারটাই মানে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো যেই জায়গা থেকে বারবার কোয়েশ্চেন হয়ে আসছে ওই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আপনাদেরকে মানে এখানে এই কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। হাইড্রা কোন জাতীয় খাদ্য পরিপাকে অক্ষম? এই যে দেখেন, সক্ষম না, অক্ষম। হাইড্রা কোন জাতীয় খাদ্য পরিপাকে অক্ষম?
আচ্ছা, এটা আমি বলে দেই যে হাইড্রা, এটা তো আমরা জানি যে হাইড্রা স্নেহ আর হচ্ছে আমিষ জাতীয় খাদ্য খেতে পারে, মানে সক্ষম। তো এখানে অক্ষম যেহেতু বলা হয়েছে, তাহলে এটা হবে হচ্ছে স্টার্চ। স্টার্চ। এখন আপনারা বলতে পারেন যে আপু শর্করা, স্টার্চ তো একটা শর্করাই না, তাহলে শর্করা কেন হলো না? আনসার দেখুন, শর্করা, এখানে শর্করা বলতে বুঝাইছে হচ্ছে সরল শর্করা। সরল, কিন্তু স্টার্চ, স্টার্চ হচ্ছে একটা জটিল শর্করা। এটা যারা আপনারা তৃতীয় অধ্যায় হচ্ছে পড়েছেন, বোটানি তৃতীয় অধ্যায় পড়েছেন, তাদের জানা থাকার কথা যে স্টার্চ হচ্ছে একটা জটিল শর্করা, আর এই শর্করা বলতে এখানে হচ্ছে সরল শর্করা বুঝিয়েছে। এই জন্য এখানে সঠিক উত্তর হচ্ছে স্টার্চ হবে, শর্করা নয়। যেহেতু যদি এখানে যেহেতু স্টার্চ, মানে যেহেতু স্টার্চ কথাটা উল্লেখ আছে, সেজন্য এখানে স্টার্চ হবে। আর যদি স্টার্চ না থাকতো তাহলে শর্করা হতো। এখানে যদি স্টার্চ না থাকতো তাহলে শর্করা হতো, কিন্তু শর্করা যে একেবারেই সে খাদ্য পরিপাক করতে পারে না এমনটা কিন্তু নয়। শর্করা সে পরিপাক করতে পারে, কিন্তু খুবই অল্প পরিমাণে শর্করা সে পরিপাক করতে পারে। কিন্তু জটিল শর্করা যেগুলো, সেগুলো হচ্ছে ভাঙার যে প্রয়োজনীয় এনজাইম আছে বা যে প্রয়োজনীয় উপাদানগুলো আছে, সেগুলো হচ্ছে আমাদের হাইড্রা দেহে হচ্ছে অনুপস্থিত নেই। সেজন্য হচ্ছে শর্করা, যদি শর্করা সরল শর্করা যেগুলো, সেগুলো হচ্ছে খুবই অল্প পরিমাণে পরিপাক করতে পারলেও জটিল শর্করাগুলো হচ্ছে তারা পরিপাক করতে অক্ষম, মানে স্টার্চ একটা জটিল শর্করা, সেই জন্য সে এটা পরিপাক করতে পারে না। আচ্ছা, হাইড্রার কোষের ভিতরে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরলে পূর্ণ ক্যাপসুলটিকে কি বলে? এটা তো আপনারা সবাই পারবেন। আচ্ছা, এখানে আপনাদের জন্য আমার একটা কোয়েশ্চেন যে হিপনোটক্সিনটা হচ্ছে কি দিয়ে গঠিত, মানে হিপনোটক্সিন কিভাবে গঠিত হয়, মানে কোন দুটো উপাদান দিয়ে গঠিত, এটা বলুন। আমি এই 30 সেকেন্ড সময় দিলাম। বারো, এই ঠিক আছে, কিন্তু হচ্ছে আমার কোয়েশ্চেন হচ্ছে আপনাদের কাছে হিপনোটক্সিন কি দিয়ে গঠিত? আচ্ছা, হিপনোটক্সিন হচ্ছে, আমি বলে দেই, আমিষ ও ফেনল দিয়ে হচ্ছে হিপনোটক্সিন গঠিত। হিপনোটক্সিন হচ্ছে, হ্যাঁ, প্রোটিন ও ফেনল, আমিষ ও ফেনল বা প্রোটিন ও ফেনল। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, হিপনোটক্সিন হাইড্রার কোথায় থাকে? এটা আপনারা সবাই জানেন, মানে সবাই পারবেন। হ্যাঁ, 13 যে হিপনোটক্সিন হাইড্রা কোথায় থাকে? নেমাটোসিস্টে থাকে। নেমাটোসিস্টে থাকে হিপনোটক্সিন সে প্রয়োগ করে, যে তার যে শত্রু বা হচ্ছে সে যে খাদ্য সে গ্রহণ করবে তাকে সে হচ্ছে মানে অজ্ঞান করে ফেলে। এভাবেই সে হচ্ছে মানে বিষাক্ত বিষ প্রয়োগ করে তাকে অকেজো করে দিয়ে সে হচ্ছে খাদ্য গ্রহণ করে, তাকে ভক্ষণ করে। সেজন্য এটা হচ্ছে নেমাটোসিস্টে থাকে। আচ্ছা, মিথজীবিতা নিচে কোন প্রাণীতে দেখা যায়? হ্যাঁ, হাইড্রাতে। এখানে মশা হচ্ছে পরজীবী। মশা হচ্ছে পরজীবী, আর অ্যামিবা হচ্ছে এককোষী। অ্যামিবা হচ্ছে এককোষী, সেজন্য
মানে মিথজীবীতে দেখা যায় হচ্ছে হাইড্রাতে একমাত্র। কোন নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে? এই যে দেখছেন আমি বললাম না বাকৃবিতে বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে হচ্ছে হাইড্রা থেকে, সব থেকে বেশি কোয়েশ্চেন হয়েছে হচ্ছে আপনার হাইড্রা থেকে, আর সব থেকে বেশি কোয়েশ্চেন হাইড্রা থেকে বাকৃবি থেকে, আর হচ্ছে হাইড্রা সব থেকে বেশি কোয়েশ্চেন আসছে হচ্ছে এই পার্টটা থেকে নেমাটোসিস্ট, এই নেমাটোসিস্ট থেকে আসছে। আরেকটা জায়গা হচ্ছে আপনার ইয়া থেকে আসছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, যেটা সিলেন্টারের কোয়েশ্চেনটা ঘুরে ফিরে অনেকবার আসছে, মানে একটা ওয়ার্ডই সেটা ঘুরে ফিরে অনেকবার আসছে। আচ্ছা এটা হবে হচ্ছে স্টিনোটিল। স্ট্রেপটোলিন কি করে? স্ট্রেপটোলিন গ্লুটিনেট আর স্টিরুলিন গ্লুটিনেট হচ্ছে সেটা হচ্ছে একটা আঠালো রস প্রয়োগ করে হচ্ছে ওই খাদ্যকে মানে হচ্ছে শিকারীকে আটকে রাখে। আর হচ্ছে ভলভেন্ট হচ্ছে সে হচ্ছে আঁকড়ে ধরে শিকারীকে আটকে রাখতে সাহায্য করে। এভাবে হচ্ছে তারা, আর নেমাটোসিস্ট কি করে? হিপনোটক্সিন প্রয়োগ করে তাকে অকেজো করে দেয়। এভাবেই হচ্ছে তারা খাদ্যটাকে গ্রহণ করে, মানে শিকারীকে মানে সে শিকারী তো খাদ্য হিসেবে গ্রহণ করবে তাই না, এভাবে সে হচ্ছে শিকার করে থাকে। যে ফার্স্টে স্ট্রেপটোলিন আর স্টিরুলিন গ্লুটিনিন থেকে একটা আঠালো রস প্রয়োগ করে তাকে আটকে ফেলে, আবার ভলভেন্ট হচ্ছে তাকে আবার আঁকড়ে ধরে, আর এভাবে এরপরে স্টিনোসিল তার হিপনোটক্সিন প্রয়োগ করে সে শিকার করে ফেলে। আচ্ছা, রুই মাছের লার্ভা দশা কতক্ষণ পর ফুলকা আর্চ দৃশ্যমান হয়? আচ্ছা এটা মনে হয় আপনারা পারবেন না যতটুকু সম্ভব মনে হয়, যে আমাদের শেখ রিপিট এটা আসছে। চব্বিশ ঘন্টা। রুই মাছের লার্ভা দশায় কতক্ষণ পর ফুলকা আর্চ দৃশ্যমান হয়? 24 ঘন্টা। লার্ভা দশায় 24 ঘন্টা পর হচ্ছে ফুলকা আর্চ দৃশ্যমান হয়। না 6 ঘন্টা না, 6 ঘন্টা না, ক্রস 6 ঘন্টা হবে না, এটা 24 ঘন্টা হবে। 24 ঘন্টা পর ফুলকা আর্চ দৃশ্যমান হয়। আচ্ছা, ঘাসফড়িং এর ওভিপোজিটর কি কাজে ব্যবহৃত হয়? এটা আপনারা সবাই পারবেন। ওভিপোজিটর কি কাজে ব্যবহৃত হয়? ডিম্ব ত্যাগে। এখন আপনাদের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, ফিমেল ওভিপোজিটর তো অবশ্যই ফিমেল ঘাসফড়িং তাই না, ফিমেল ঘাসফড়িং এর কোন কোন মানে হচ্ছে অঙ্গাণু মিলে হচ্ছে ওভিপোজিটরটা গঠিত হয়? হ্যাঁ 17C। ওভিপোজিটর কোন কোন উদরগহ্বর মিলে গঠিত হয়? ইয়েস, ওভিপোজিটর কোনটা কোনটা মিলে গঠিত হয়? অষ্টম ও নবম। অষ্টম ও নবম উদরগহ্বর মিলে হচ্ছে ওভিপোজিটর গঠিত হয়। আচ্ছা, অ্যালারি পেশির সাথে সম্পৃক্ত অঙ্গ কোনটি? না, শুধু 9 হবে না, 8 অষ্টম ও নবম মিলে গঠিত হয়। হ্যাঁ, অষ্টম ও নবম উদর খণ্ডাংশ মিলে গঠিত হয় হচ্ছে ওভিপোজিটর। এবার বলুন 18 নাম্বার, অ্যালারি পেশির সাথে সম্পৃক্ত অঙ্গ কোনটি? হৃদযন্ত্র। অ্যালারি পেশি কতগুলা? অ্যালারি পেশি হচ্ছে 6টা। 6টা অ্যালারি পেশি মিলিত হয়ে হচ্ছে হৃদযন্ত্র গঠিত হয়, মানে যে মিলে যে অঙ্গটা গঠিত হয় সেটাই হচ্ছে হৃদযন্ত্র। সুমাইয়া মহাসিনা আপু, এটা
পাকস্থলী হবে না, পাকস্থলী হবে না, অ্যালারি পেশি। অ্যালারি পেশি মানে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে হৃদযন্ত্র। যেখানে আমরা অ্যালারি পেশি দেখব সেখানে আমাদের ফার্স্টে মাথা হিট করবে, এটা হচ্ছে ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র। আচ্ছা, ঘাসফড়িংয়ের মালপেজিয়া নালিকা কোথায় বিস্তৃত? এটা আপনারা সবাই পারবেন। মালপেজিয়া নালিকা কোথায় বিস্তৃত? হ্যাঁ হ্যাঁ, 19 সি না তো, 19 সি না, 19 হিমোসিল হবে, হিমোসিল হবে। ম্যালপিজিয়া নালিকা, ম্যালপিজিয়া নালিকা হচ্ছে মধ্য ও পশ্চাৎ পৌষ্টিক নালীর মধ্যে কতগুলো সুতার মতো দেখা যায় হলুদ কালার, কতগুলো সুতার মতো দেখা যায় হলুদ কালার, সেগুলো হচ্ছে ম্যালপিজিয়া নালিকা। সুতার মতো কোথায়? মধ্য ও পশ্চাৎ পৌষ্টিক নালীতে। মধ্য ও পশ্চাৎ পৌষ্টিক নালীতে হচ্ছে দেখা যায়। আচ্ছা সবাই 19 সি কেন আনসার করছেন? এটা হবে হিমোসিলে। হিমোসিলে ম্যালপেজিয়া নালিকা থাকে হচ্ছে হিমোসিলে। হিমোসিল গহ্বরের মধ্যে হিমোলিম্ফে ভাসমান অবস্থায় থাকে। হিমোলিম্ফে ভাসমান অবস্থায় থাকে হচ্ছে হিমোসিলে গহ্বরের মধ্যে। হিমোসিল গহ্বরে হিমোলিম্ফে ভাসমান অবস্থায় থাকে হচ্ছে ম্যালপেজিয়া নালিকা। সেই ম্যালপেজিয়া নালিকা দেখতে কেমন? সুতার মতো। কোথায় থাকে? মধ্য পশ্চাৎ পৌষ্টিক নালীতে। মধ্য পশ্চাৎ পৌষ্টিক নালীতে। আমরা তো জানি পৌষ্টিক নালীতে কোথায় থাকে? পৌষ্টিক নালীতে থাকে হচ্ছে হিমোসিলে। পৌষ্টিক নালীতে থাকে হচ্ছে হিমোসিলে, হিমোলিম্ফে ভাসমান অবস্থায়। হিমোলিম্ফে ভাসমান অবস্থা। আচ্ছা কোথায় সার্কুলে দেখা যায়? কোথায় সার্কুলে দেখা যায়? সার্কুলে দেখা যায় হচ্ছে আইসে। সার্কুলে দেখা যায় হচ্ছে আইসে। সার্কুলি হচ্ছে বহুবচন। হ্যাঁ, সার্কুলে হচ্ছে বহুবচন। সার্কুলাস হচ্ছে এক বচন। আচ্ছা আপনারা বলেন যে রুই মাছের আইস কেমন? রুই মাছের আইস কেমন? রুই মাছের আইস কেমন? আইস হচ্ছে কি? সাইক্লোয়েড। রুই মাছের আইস হচ্ছে সাইক্লোয়েড।
রুই মাছের আইস হচ্ছে সাইক্লয়েড। রুই মাছে কত জোড়া ফুলকা আছে? রুই মাছে কত জোড়া ফুলকা আছে? 4 জোড়া। এটা সবাই জানে। রুই মাছে কত জোড়া ফুলকা আছে? 4 জোড়া। পঙ্গপাল হলো এক ধরনের কি? পঙ্গপাল হলো এক ধরনের ঘাসফড়িং। পঙ্গপাল হলো এক ধরনের ঘাসফড়িং। হ্যাঁ, পঙ্গপাল হচ্ছে ঘাসফড়িং এর একটা জাত। ঘাসফড়িং এর একটা জাত হচ্ছে পঙ্গপাল। মাছের হৃৎপিণ্ডে কতটি অলিন্দ আছে? মাছের হৃৎপিণ্ডে কতটি অলিন্দ আছে? একটি। একটি নিলয়, আর একটি হচ্ছে অলিন্দ। মাছের হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। মাছের হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, একটা হচ্ছে অলিন্দ, একটা হচ্ছে নিলয়। হাইড্রার এপিডার্মিসে কোন কোষটি দেখা যায় না? হাইড্রার এপিডার্মিসে কোন কোষটি দেখা যায় না? হ্যাঁ, ফ্লেম সেল, সেন্সরি সেল, গ্ল্যান্ড সেল, জার্ম সেল সবগুলোই হচ্ছে এপিডার্মিসে দেখা যায়। একমাত্র ফ্লেম সেল, শিখাকোষ, ফ্লেম সেল শিখাকোষ দেখা যায় না। ফ্লেম সেল কোথায় দেখা যায়? ফ্লেম সেল থাকে হচ্ছে প্লাটিহেলমিনথেসে। ফ্লেম সেল থাকে হচ্ছে প্লাটিহেলমিনথেসে। 24-এ ডি হবে না, জার্ম সেল দেখা যায়, কিন্তু জার্ম সেল দেখা যায়। 24-এ ডি হবে না। হ্যাঁ, প্লাটিহেলমিনথেসে। ফ্লেম সেল কোথায় দেখা যায়? প্লাটিহেলমিনথেসে। এই যে আপনাদের হচ্ছে এভাবে কানেক্ট করে পড়তে হবে। যখন একটা কোয়েশ্চেন সলভ করছেন, এখানে অন্য চ্যাপ্টারে কিছু একটা চলে আসতে পারে, সেখানে আমরা হচ্ছে ওই চ্যাপ্টার থেকে যেটা আসছে তখনই সেটা মানে এইভাবে একটু ব্যাখ্যা করে করে পড়লে কি হবে, আপনি একটা জিনিস মানে একসাথে অনেকগুলো জিনিস শিখতে পারবেন। এতে মনে রাখতে কিন্তু সহজ হবে আপনাদের। হ্যাঁ, প্লাটিহেলমিনথেস। সিলেন্টেরনের অপর নাম কি? বলুন, সিলেন্টেরনের অপর নাম কি? হ্যাঁ, পরিপাক সংবহন গহ্বর। পরিপাক সংবহন গহ্বর। ঘাসফড়িংয়ের ল্যাব্রাম মানুষের কোন অংশে সমতুল্য?
হ্যাঁ, উপরের ঠোঁট। আর নিচের ঠোঁট কোনটা? নিচের ঠোঁট হচ্ছে ল্যাবিয়াম। মাইশা মু মনে হয় মাত্র জয়েন করেছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একজন বলতেছে 26-এর বি না, 26-এর বি না, জিওভা না, জিওভা হবে না, নিচে হবে উপরের ঠোঁট। উপরের ঠোঁট হচ্ছে ল্যাব্রাম, উপরের ঠোঁট হচ্ছে ল্যাব্রাম আর নিচের ঠোঁট হচ্ছে ল্যাবিয়াম। রুই মাছের অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বাহিত রক্ত সমৃদ্ধ থাকে হচ্ছে, বলেন। রুই মাছের অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীতে কোন রক্ত বাহিত হয়? অক্সিজেন, কার্বন মনোক্সাইড, লিম্ফোটিক ফ্লুইড আর নাকি কার্বন ডাই অক্সাইড? রুই মাছের অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীতে কোন রক্ত সংবহিত হয়? হ্যাঁ, 27-এর বি, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীতে হচ্ছে এই যে বহির্বাহী থাকিতে হচ্ছে অক্সিজেন, বহির্বাহিতে থাকে হচ্ছে অক্সিজেন। মূলত হৃৎপিণ্ডের মধ্য দিয়ে হচ্ছে কার্বন ডাই অক্সাইড রক্তবাহিত হয়। এজন্য রুই মাছের হৃৎপিণ্ডকে কি বলা হয়? ভেনাস হার্ট বলা হয় বা শিরা হৃৎপিণ্ড। কি বলা হয়? হৃৎপিণ্ডটাকে বলা হয় ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। শিরা হৃৎপিণ্ড কেন বলছি? কারণ আমরা জানি শিরা দিয়ে হচ্ছে শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, আর ধমনী হচ্ছে হৃৎপিণ্ড অক্সিজেন সংবহন করে। এই জন্য যেহেতু পুরা মানে হচ্ছে মূলত রুই মাছের হৃৎপিণ্ড কিন্তু একতন্ত্রী, তাই না? মানুষের হচ্ছে দ্বিতন্ত্রী। মানুষের হৃৎপিণ্ড হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড দুই রক্তই পরিবাহিত হয়, কিন্তু রুই মাছের হৃৎপিণ্ডে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বাহিত হয়। এই জন্য এটাকে বলা হয় ভেনাস হার্ট। এটা কিন্তু একটা কোয়েশ্চেন হতে পারে, ভেনাস হার্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা কিন্তু হতে পারে। আচ্ছা, রুই মাছের শ্রবণাঙ্গের অংশ কোনটি? হ্যাঁ, বায়ুথলি। রুই মাছের শ্রবণাঙ্গের অংশ হচ্ছে বায়ুথলি। রুই মাছের হৃদযন্ত্রে কি ধরনের রক্ত বাহিত হয়? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এটা কিছুক্ষণ আগেই বললাম, সেটা নিয়ে বললাম না। আচ্ছা, ঘাস ফড়িংয়ের মুখপাঙ্গের অংশ নয় কোনটি? উনত্রিশের 30 কি হবে? এই 30-এ কেউ বলতেছে 30-এ কেউ বলতেছে ডি, কেউ বলতেছে সি। আচ্ছা, ডি আর সি বেশি কেন আসতেছে?
ল্যাসিনিয়া, ল্যাসিনিয়া তো মুখপাঙ্গের অংশ, জানেন না? কার্ডো, ল্যাসিনিয়া, আচ্ছা ল্যাসিনিয়া, কার্ডো এগুলো হচ্ছে মুখপাঙ্গের অংশ। স্টাইপ, কার্ডো, ল্যাসিনিয়া এগুলো হচ্ছে মুখপাঙ্গের অংশ। ক্লাইপিয়াস, ক্লাইপিয়াস হবে, ক্লাইপিয়াস হচ্ছে মুখপাঙ্গের অংশ না, এটা হচ্ছে একটা মস্তিষ্কের অংশ। এই পয়েন্টগুলো কিন্তু খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। এগুলো আপনারা একেবারে ঝাঁঝরা করে ফেলবেন যে মুখপাঙ্গের অংশ কোনগুলো, মস্তিষ্কের অংশ কোনগুলো, এগুলো কিন্তু খুবই আসে। আমাদের এইচএসসি পরীক্ষায় আসছিল, এবং আমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু যদি আপনারা মনে হয় মানে এইচএসসি 24 তো এইচএসসি সবগুলো পরীক্ষা দেন নাই, বায়োলজি দিয়েছেন কি না জানি না, তবে যদি দিয়ে থাকেন তো থাকে, না থাকলেও হচ্ছে হয়তো মানে দিয়ে থাকলে হয়তো জানবেন যে এইচএসসি পরীক্ষায় প্রত্যেকবার হয়তো এক সেট মানে হচ্ছে ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার সহজ হবে, তো সহজ হবে হইলেও এক সেট কোয়েশ্চেন সহজ হয়, এক সেট কোয়েশ্চেন মানে হার্ড হয়ে যায়। যেমন হচ্ছে আমাদের সময় ফার্স্ট পেপারের বোটানি হচ্ছে আমাদের এমসিকিউ খুবই সহজ হয়েছিল। ইভেন আমার মনে হয় আমি বাসায় এসে মিলাইছিলাম যে 25টার মধ্যে 24টা হয়েছিল, একটা ভুল হয়েছিল, তাও সেটা আমার ফ্রেন্ডের কাছ থেকে মানে জেনে তারপর ভুল করছিলাম। আমি একটু কনফিউজ ছিলাম, তারপর আমি খুবই আফসোস করছি, কারণ আমার কাছে যেটা মনে ছিল ওইটাই রাইট অ্যান্সার ছিল। কিন্তু রিটেন কিন্তু খুবই কঠিন হয়েছিল, রিটেনটা খুবই হার্ড হয়েছিল। পরে আবার জুলজিতে রিটেন সৃজনশীল কোয়েশ্চেন সহজ হচ্ছে, আবার এমসিকিউ কোয়েশ্চেন হার্ড আসছে। আর এমসিকিউতে আমাদের এরকম একটা কোয়েশ্চেন ছিল, এই যে ফ্রন্স হচ্ছে মস্তিষ্কের অংশ নাকি মুখপাঙ্গের অংশ? বলুন, ফ্রন্স কিসের অংশ? একজন বলছেন যে আপু ব্যাচ কবে শুরু হবে? আপু ব্যাচ কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে, আপনারা যদি না জেনে থাকেন, আমাদের হচ্ছে কৃষিগুচ্ছ প্লাস অ্যাগ্রি 8 2.8 হচ্ছে পেইড ব্যাচ শুরু হয়েছে। আপনারা পেজে মেসেজ দিতে পারেন, অথবা হচ্ছে আমাদের কৃষিগুচ্ছ প্লাস অ্যাগ্রি যে 2.8 পেজটা আছে বা ফেসবুক গ্রুপটা আছে, ওখানে যুক্ত হয়ে যেতে পারেন। ওখানে আমাদের সবগুলো তথ্য দেওয়া হয়, ওখান থেকে আপনারা জানতে পারবেন আপনাদের কিভাবে হচ্ছে পেইড ব্যাচ আর কি, পেইড ব্যাচ হচ্ছে আপনারা ক্লাস করতে মানে পেইড ব্যাচে অ্যাডমিট হতে পারবেন। আর হচ্ছে আমাদের পেইড ব্যাচ শুরু হয়েছে আজকে হচ্ছে 10 তারিখ, পেইড ব্যাচ শুরু হয়েছে হচ্ছে আপনাদের 2 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে। আপনারা এখনও যারা অ্যাডমিট হননি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন, কারণ আমাদের সাথে অনেক হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু পেইড ব্যাচে যুক্ত আছে, এবং তারা কিন্তু প্রতিদিন রেগুলার বেসিসে ক্লাস করে যাচ্ছে, নোট শেয়ার হচ্ছে, প্লাস আমাদের অভিজ্ঞ টিচার প্যানেল দ্বারা ক্লাসগুলো হচ্ছে। ইভেন হচ্ছে তারা কিন্তু মানে আপনাদের থেকে মানে এগিয়ে যাচ্ছে, স্বাভাবিক তাই না? স্বাভাবিক, আপনাদের কাছ থেকে এগিয়ে যাচ্ছে। আপনারা চাইলে মানে আপনারা আমাদের হচ্ছে গ্রুপটা ঘুরে দেখতে পারেন। আমাদের প্রতিদিন হচ্ছে ফ্রি ক্লাসের মাধ্যমে, ফ্রি ক্লাসগুলো কিন্তু আমাদের সেই সব টিচাররা নিচ্ছেন যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচের টিচার প্যানেলেরাই কিন্তু হচ্ছে ফ্রি ক্লাসগুলো নিচ্ছেন। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে মানে আমাদের সাথে যুক্ত হয়ে আপনারা ঠকবেন না। অন্ততপক্ষে আপনারা যদি পেইড ব্যাচে যুক্ত হন, যদি ক্লাসগুলো নিয়মিত করেন, পরীক্ষাগুলো সবগুলো অ্যাটেন্ড করেন, ইনশাল্লাহ আপনাকে কৃষিতে চান্স পেতে আপনাকে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। আর এই যে আমাদের কুইজ সেগমেন্ট, তারপর হচ্ছে ফ্রি ক্লাসগুলো হচ্ছে, সেগুলো কিন্তু সবই আপনাদের জন্য। কুইজ সেগমেন্টে এই টাইমে নেওয়ার কারণ হচ্ছে এই টাইমে যেহেতু রোজা, যেহেতু মুসলমান যারা আছি আমরা সবাই রোজা, আমরা এই সময় খুবই টায়ার্ড থাকি, তাই হচ্ছে ক্লাসটা নেওয়া আর কি। ক্লাস নিতেছি আমি, হ্যালো ক্লাস নিতেছি আমি। আচ্ছা আমরা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন যাই।
হ্যাঁ আপু ফাস্ট করছি। হাইড্রার ক্ষেত্রে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে কোনটি? উদ্দীপনা গ্রহণ করে কে? উদ্দীপনা গ্রহণ করে কে? উদ্দীপনা গ্রহণ করে হচ্ছে সংবেদী কোষ। সংবেদী কোষ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করে। এই যে দেখছেন, বললাম না, আসছে। রুই মাছের হৃৎপিণ্ডকে কি নামে আখ্যায়িত করা হয়? ভেনাস হার্ট। হ্যালো, ক্লাস নিতেছি। আচ্ছা, শ্বসনতন্ত্রে কোন স্থানে গ্যাসে বিনিময় হয়? ওকে, এই কোশ্চেনের মাধ্যমে আমরা হচ্ছে পঞ্চম অধ্যায় শ্বসনতন্ত্রে এন্ট্রি নিলাম। শ্বসনতন্ত্রে এন্ট্রি নিলাম। শ্বসনতন্ত্রে কোন স্থানে গ্যাসের বিনিময় হয়? অ্যালভিউলাসে। অ্যালভিউলাসে। যারা আপনারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলেন তাদেরকে বলি যে এই চ্যাপ্টার থেকে কিন্তু খুবই কম কোয়েশ্চেন আসছে বিগত বছরগুলোতে। একেবারে স্কিপ করা ঠিক হবে না। এই চ্যাপ্টারটা আপনারা হচ্ছে স্কিপ করতে বলবো না, বলা যায় না যে কোয়েশ্চেন যদি চলে আসে। হ্যাঁ, যে 22-23 আসছিল, 22-23 আসছিল, ওই যে দুইটা দেখেন 22-23 দুইটা কোয়েশ্চেন আসে, বাট 23-24 কোনো কোয়েশ্চেনই আসে নাই। আবার হচ্ছে আপনাদের 24-25 ব্যাচেও চলে আসতে পারে, বলা যায় না, তাই না? তো একেবারেই স্কিপ করবেন না। কোয়েশ্চেন ব্যাংকে যে কোয়েশ্চেনগুলো আছে ওইগুলো বিস্তারিত পড়বেন, বই থেকে খুঁজে খুঁজে ওই তথ্যগুলো বের করবেন। ওই তথ্যের বইয়ের যে টপিকটা আছে, যেমন এখানে আমরা বলতে পারি যে কোন অংশে গ্যাসের বিনিময় অ্যালভিউলাস, তো আপনারা কি করবেন, এই অ্যালভিউলাস নিয়ে যত তথ্য আছে ওই আমাদের বইয়ে সবগুলো মুখস্থ করে ফেলবেন। অন্তত পড়ে যাবেন রেগুলার, প্রতিদিন যদি একবার করে হলে পড়ে যান। যেহেতু আপনারা হচ্ছে একেবারেই পড়েননি, তারা 2বার করে পড়ে গেলেন, মুখস্থ মানে আপনি মুখস্থ হয়ে যাবে। দেখবেন একদিন দেখবেন সবগুলো আপনি এমনি এমনি পারছেন। আচ্ছা, অ্যাডামস অ্যাপেল কোথায় অবস্থিত? ষড়যন্ত্রে, না? হ্যাঁ, ষড়যন্ত্রে। ষড়যন্ত্রে থাইরয়েডে। ষড়যন্ত্রের থাইরয়েডে। থাইরয়েডের একটা তরুণাস্থি একটু মানে একটু উঁচু হয়ে থাকে আমাদের, যেটা অবশ্য বেশিরভাগ পুরুষদের দেখা যায়, আমাদের মেয়েদের বা মহিলাদের দেখা যায় না। মেয়েদেরও থাকে কিন্তু না থাকে না, কিন্তু থাকে না, সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে একটু বেশি উঁচু হয়, সেই জন্য এটাই হচ্ছে আমাদের ষড়যন্ত্র। ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী কোনটি? পঁয়ত্রিশকে আপনাদের এখনো শো করছে না, আমি কিন্তু 35-এ চলে আসছি। ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী কোনটি? ঠিক আছে, রেডন। কার্বন মনোক্সাইড না, কার্বন মনোক্সাইড হচ্ছে যে আমরা যে ধূমপান করি, ধূমপানের যে ধোঁয়াটা, যা ভিতরে যে তামাকটা থাকে ওটার মধ্যে কার্বন মনোক্সাইড থাকে, সেটার জন্য হচ্ছে ফুসফুসের ক্যান্সার হয়। কিন্তু সরাসরি দায়ী হচ্ছে এখানে রেডন। কার্বন মনোক্সাইড কিন্তু সরাসরি দায়ী না, সেটা হচ্ছে ধূমপানের মাধ্যমে হয়। কিন্তু আপনারা যদি কেমিস্ট্রি হচ্ছে 3য় অধ্যায় পড়ে থাকেন, ওখানে কিন্তু লেখা আছে যে রেডন, যে তেজস্ক্রিয়, রেডন হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল, তাই না? নিষ্ক্রিয় মৌল, এটার জন্য হচ্ছে হয়ে থাকে, ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে রেডন। আচ্ছা ভাই, এই ক্লাসগুলো হচ্ছে রেকর্ডেড থাকবে, পরে দেখা যাবে। আপনারা হচ্ছে জয়কুলি পেজে যদি যান তাহলে দেখতে পারবেন। একজন পূর্ণবয়স্ক মানুষের ফুসফুসে কতগুলো অ্যালভিউলি থাকে? বলুন, পূর্ণবয়স্ক মানুষের ফুসফুসে এই যে সংখ্যাভিত্তিক তথ্যগুলো, এই চ্যাপ্টার থেকে কিন্তু সংখ্যাভিত্তিক তথ্যগুলো খুবই আসে।
আপনি দেখেছেন কিনা জানি না, হচ্ছে সংখ্যাভিত্তিক তথ্য। আর বিগত 10 বছরে কোয়েশ্চেন যা দেখলাম, বিগত 10 বছরে এই চ্যাপ্টার থেকে মাত্র 2টা কোয়েশ্চেন আসছে। এখান থেকে মাত্র হচ্ছে বাউতে মাত্র 2টা কোয়েশ্চেন আসছে। তুলনামূলক এই চ্যাপ্টারটা হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু একেবারে যে লেস ইম্পর্টেন্ট তা কিন্তু না। কারণ আমাদের সময় না আসলে, গত বছর না আসলে এর আগের বছর কিন্তু এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হয়েছে, তাও একটা না 2টা কোয়েশ্চেন হয়েছে। তো এই চ্যাপ্টারটাকে একেবারে যে লেস ইম্পর্টেন্ট ভেবে যে একেবারে আপনারা একেবারে গুরুত্বই দিবেন না, একেবারে পড়েই যাবেন না, অবহেলা করবেন, তাহলে কিন্তু পরে পরীক্ষা হলে যায় কিন্তু কষ্টটা আপনারই হবে। না, 36-এ হবে 400 থেকে 500 মিলিয়ন। এটা এখনই মুখস্থ করে ফেলেন যে একজন পূর্ণবয়স্ক মানুষের ফুসফুসে কতগুলো অ্যালভিউলি থাকে, কতগুলো অ্যালভিউলি থাকে, কতগুলো কতগুলো অ্যালভিউলি থাকে? 400 থেকে 500, 400 থেকে 500 মিলিয়ন। কতগুলো অ্যালভিউ থাকে? 400 থেকে 500 মিলিয়ন। আচ্ছা, অ্যালভিউলাসের নিচে, অ্যালভিউলের নিচের কোনটির অংশ? আচ্ছা, ইশিকা জাহান 480 মিলিয়ন, এটাতে স্পেসিফিক, যেহেতু অপশনে 480 মিলিয়ন নাই, যদি থাকতো তাহলে আমরা 480 মিলিয়ন দিয়ে দিতাম, কিন্তু যেহেতু ওখানে একটা রেঞ্জ আছে 400 থেকে 500 ভিতরে কিন্তু 480 মিলিয়নটা পড়ে যায়, 400 থেকে 500 মধ্যে কিন্তু 480 মিলিয়নটা পড়ে যায়, সেজন্য আমরা হচ্ছে এখানে 400 থেকে 500 মিলিয়ন দিব। যদি 480 মিলিয়ন স্পেসিফিকের উল্লেখ থাকে তাহলে তো অবশ্যই 480 মিলিয়ন লাগাবো। আচ্ছা হ্যাঁ, ফুসফুস, এটা কিন্তু আবার কেউ ব্রঙ্কায় দাগাই দিয়েন না। অ্যালভিউলের নিচে কোনটির অংশ? ফুসফুসের অংশ। যদি ফুসফুস আছে আমরা অবশ্যই ফুসফুস লাগাবো, এটা কিন্তু আবার কেউ ব্রঙ্কায় দাগাই দিয়েন না। শাখা প্রশাখাবিহীন শ্বাসনালীকে কি বলে? না, শাখা প্রশাখাবিহীন শ্বাসনালীকে বলা হয় ট্রাকিয়া। শাখা প্রশাখাবিহীন ট্রাকিউল বলে, ট্রাকিয়া না, এই ভুলটা করবেন না। শাখা প্রশাখাবিহীন শ্বাসনালীকে ট্রাকিউল বলে। ওয়েট, আমারই ভুল হচ্ছে। না, এটা ট্রাকিয়া হবে। সরি, এটা ট্রাকিয়া হবে। শাখা প্রশাখাবিহীন শ্বাসনালীকে বলে ট্রাকিয়া। রক্ত ও বায়ুর মধ্যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময় ঘটে মানব দেহের কোথায়? সবাই এখন 38-এ আছেন, 38-এর ট্রাকিয়াই হবে। 39, হ্যাঁ, অ্যালভিউলাসে হয়। রক্ত ও বায়ুর মধ্যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময় ঘটে মানবদেহে অ্যালভিউলাসে। ফুসফুসে ক্যান্সারের জন্য দায়ী কোনটি? বলুন। এটা পটুয়াখালীতে আসছিল 12-13 সালে। পটুয়াখালীর মধ্যে কিন্তু কৃষি অনুষদ আছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু কৃষি অনুষদ আছে। হ্যাঁ, একজন বলছেন কৃষ্ণা বিশ্বাস বলছে যে সিলিকা। ঠিক বলছেন যে কৃষ্ণা বিশ্বাস, যে ফুসফুসি ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে সিলিকা।
হ্যাঁ, অপশন চেঞ্জ, যে অপশন যখন থাকবে সেটা আমাদের মেনে নিতে হবে, এখানে আমাদের কিছু করার নাই। ওইখানে এখন এখানে যদি রেডন থাকতো, অবশ্যই আমরা রেডন দাগাইতাম। এটা হচ্ছে সিলিকা হচ্ছে মানে হচ্ছে কোন একটা মাধ্যমে, কিন্তু রেডন হচ্ছে সরাসরি দায়ী হচ্ছে ফুসফুসে ক্যান্সারের জন্য। সিলিকা কিন্তু সরাসরি দায়ী নয়। এজন্য যদি রেডন থাকতো অপশনে, তাহলে অবশ্যই আমরা রেডন দাগাইতাম। যেহেতু রেডন নেই, সেই জন্য আমরা সিলিকা দাগাবো এখানে। ওকে, সারফেক্টেন্ট কোন প্রাচীর থেকে নিঃসৃত হয়? ওকে, 41 ডি। হ্যাঁ, অ্যালভিউলাসে সারফেক্টেন্ট কোন প্রাচীর থেকে নিঃসৃত হয়? অ্যালভিউলাসের প্রাচীর থেকে হচ্ছে সারফেক্টেন্ট নিঃসৃত হয়। ফুসফুস শরীরে যে গহ্বরে অবস্থান করে, বলুন। ফুসফুস শরীরে যে গহ্বরে অবস্থান করে? একজন বলছেন 42 ডি না, প্লিউরাল গহ্বর। ফুসফুসের আবরণ কোনটি? আবরণ হচ্ছে প্লিউরা। ফুসফুসের আবরণ হচ্ছে প্লিউরা। হ্যাঁ, প্লিউরাল গহ্বর। ফুসফুসের আবরণ হচ্ছে প্লিউরা, এজন্য আবরণ যে গহ্বরটা সেটা হচ্ছে প্লিউরাল গহ্বর। মানে এটা তো হচ্ছে মানে এটা সহজে মনে রাখা যায়। আপনার যদি মনে রাখে মানে যদি এটা মনে থাকে যে ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লিউরা, তাহলে যে গহ্বরটা সেটা হবে প্লিউরাল গহ্বর। যেহেতু অপশনে প্লিউরাল গহ্বর উল্লেখ করা আছে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা ফুসফুসের মানে যে গহ্বর অবস্থিত তার নামই হচ্ছে প্লিউরাল গহ্বর। আচ্ছা, পেরিকার্ডিয়াল গহ্বরে কি থাকে? পেরিকার্ডিয়াল গহ্বরে থাকে হচ্ছে আমাদের কি থাকে? হৃৎপিণ্ড। পেরিকার্ডিয়াল গহ্বরে থাকে হচ্ছে হৃৎপিণ্ড। পেরিনিউরাল গহ্বরে কি থাকে? নিউরন। আর পেরিটোনিয়াল, ইয়েস, হার্ট। পেরিকার্ডিয়ালে থাকে হৃৎপিণ্ড, পেরিনিউরালে থাকে নিউরন, আর পেরিটোনিয়ালে কি থাকে? পেরিটোনিয়ালে থাকে হচ্ছে বৃক্ক। পেরিটোনিয়ালে থাকে হচ্ছে বৃক্ক। ওকে, আজকের জন্য এখানেই শেষ। আপনারা বলছিলেন যে আপু তাড়াতাড়ি করেন। আজকে যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করেছেন বা সবগুলা কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তাদেরকে ধন্যবাদ। কুইজ সেগমেন্ট কিন্তু এই জন্যই আপনাদের জন্য মানে আয়োজন করা হয়েছে যে মানে এখান থেকে মানে আমাদের যে রেগুলার কুইজ সেগমেন্টগুলো হয় সেগুলো কিন্তু আমরা কৃষিগুচ্ছ হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে নিয়ে থাকি, যেহেতু যাতে আপনাদের প্রশ্ন ব্যাংকটা বারবার করে পড়া হয়। আমরা কিন্তু বারবার বলে থাকি যে কৃষিগুচ্ছে হচ্ছে প্রশ্ন প্রচুর রিপিট হয়, তাই প্রশ্ন ব্যাংক পড়ার কোনো বিকল্প নাই। প্রশ্ন ব্যাংক যত বেশি পারেন সলভ করবেন। আর এখন আমি বলতে পারি যে জয়কলি পাবলিকেশনের যে কৃষি বিচিত্রা বইটা, এটা আমি আপনাদের রেফার করতে পারি, কারণ এই বইটা আমিও পড়েছিলাম আমার কৃষি পরীক্ষার আগে। এই বইটার মধ্যে আপনাদের হচ্ছে সবকিছু খুব গুছিয়ে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কিছু বেসিক ইনফরমেশন আছে যেগুলো আপনি হচ্ছে
পরীক্ষার আগে দেখে যেতে পারেন, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, একদম বোল্ড করে লেখা আছে যে আনসারগুলা। সাথে যে শর্ট টেকনিকগুলো আছে ম্যাথ এবং হচ্ছে ফিজিক্সের যে শর্ট টেকনিকগুলো আছে ওগুলো খুব সহজে রপ্ত করতে পারেন আপনারা এখান থেকে। কারণ এখানে মানে সব কিছু খুব গুছিয়ে সুন্দরভাবে একটা বই এটা কৃষি বিচিত্রা বইটা আপনারা নিতে পারেন। এটা মানে আপনাদের জন্য খুবই ভালো হবে। মানে এটা পড়লে এখান থেকে কোয়েশ্চেনে আপনারা মানে 100টাই মানে যে কমন পেতে পারেন সেটা নিশ্চয়তা আমি দিতে পারবো। এবং আমি 100% নিশ্চয় দিতে পারছি এখান থেকে কোয়েশ্চেন রিপিট পাবেনি, 50টা না 100টা পাবেনি, দু একটা যদি একটু ব্যতিক্রম হয়ে থাকে, কিন্তু পাবেনি এখান থেকে কোয়েশ্চেন। তো আজকের জন্য এতটুকুই। সবার জন্য শুভকামনা রইল। প্রত্যেক দিন আপনারা কুইজ সেগমেন্টে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।